সুপ্রিয় দর্শক, আমি সিরাজুল ইসলাম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের টক শো টেবিল টকে। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকের আলোচনার বিষয় মব ভায়োলেন্স, মিডিয়া ট্রায়াল এবং আমাদের রাজনীতি। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন তিনজন সম্মানিত অতিথি। তাদের একজন হচ্ছেন বিশিষ্ট সাংবাদিক সাঈদ খান, তিনি রয়েছেন মাঝে। সাথে রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু, রয়েছেন আমার ডানে, এবং সর্বডানে রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম। দর্শক, পরিচয় পর্বের পর আমরা আলোচনায় চলে যাচ্ছি। সাংবাদিক সাঈদ খান, আমি এই আলোচনাটা মূলত আজকে আপনাকে দিয়েই শুরু করতে চাই। সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আলোচনার বিষয়বস্তু মব ভায়োলেন্স, মিডিয়া ট্রায়াল এবং আমাদের রাজনীতি। তো আমরা মব ভায়োলেন্সের আগে একটু মিডিয়া ট্রায়াল নিয়েই কথা বলতে চাই। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি বলেছেন যে বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল হচ্ছে। তিনি ভিকটিম হিসেবে মনে হচ্ছে যেন কথাটা বলেছেন, বা তার দল ভিকটিম এইরকম। কেন তিনি এরকম বলছেন, কেন তিনি ভাবছেন, এবং আসলে মিডিয়া ট্রায়াল আপনি সাংবাদিক হিসেবে কীভাবে দেখছেন বিষয়টাকে? জি, ধন্যবাদ সিরাজুল ইসলাম সিরাজ ভাই এবং এশিয়ান টেলিভিশনের দর্শক যারা রয়েছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনি মিডিয়া ট্রায়ালের মুখে তিনি এবং তার দল এই যে আশঙ্কাটি প্রকাশ করেছেন, এটি তিনি তার ব্যক্তিগত জায়গা থেকে হয়তো বিভিন্ন হিসেব নিকেশ করে হয়তো তিনি বলেছেন, কিন্তু আপাত দৃষ্টিতে আমার কাছে যেটি মনে হয় সেটি হচ্ছে যে বিএনপি না, গণতন্ত্র এক ধরনের মিডিয়া ট্রায়ালের মুখে। এই মুহূর্তে গণতান্ত্রিক যে সিস্টেমগুলো, গণতন্ত্রের কিছু টুলস থাকে, সেগুলো হচ্ছে পলিটিক্যাল পার্টিজ, পার্টি অ্যাক্টিভিটিস, এরপরে সাধারণ মানুষের মুভমেন্ট, মত প্রকাশ, এই সবগুলো মিলে কিন্তু ডেমোক্রেসি। এই ডেমোক্রেসির যে কোনো একটা অংশ যদি বা যে কোনো একটা টুলস যদি হ্যাম্পার হয়, সেখানে কমপ্লিট ডেমোক্রেসি বলা যাবে না। তো এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে আপনি 5 আগস্ট পরবর্তী এক ধরনের উচ্ছ্বাস ছিল, এক ধরনের সম্ভাবনা ছিল, এক ধরনের স্বপ্ন ছিল, এবং পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু প্রত্যেকটা পার্টি আলাদা আলাদাভাবে কিন্তু বলেছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারে যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ হেরে যাবে। সেই জায়গাটিতে কিন্তু রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ বিরোধী বা ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই ইউনিফাইড ছিল। ঠিক এর পরবর্তী সময় কিন্তু ক্ষমতার একটা ভাগাভাগি, এক ধরনের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, কারা অপোজিশনে থাকবেন, ক্ষমতার প্রশ্ন যখন সামনে এসেছে, তখন কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের প্রতিযোগিতা পরবর্তীতে সেটি একটু দূরত্বেরও সৃষ্টি করেছে, বা বিরোধ যেটি যে নামেই বলেন, এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা। সেই প্রতিদ্বন্দ্বিতা তীব্রতা পেয়েছে, কখনো কখনো এই তীব্রতা বিষ বাক্য বা বিষ বাষ্পে রূপ নিয়েছে। তো এটি হচ্ছে কি আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া যে ফ্যাসিস্ট কিন্তু থেমে নেই। এবং আপনারা জানেন যে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র সহ আরও কিছু আমাদের জাতীয় শত্রু বা এই রাষ্ট্রের শত্রু বা এই বাংলাদেশ রাষ্ট্রকে যারা ভালো দেখতে চায় না, তারা কিন্তু থেমে নেই। এবং তাদের এক প্রকার ফ্রাঞ্চাইজ শাসক ছিলেন কিন্তু শেখ হাসিনা। সেই শেখ হাসিনা পালিয়ে যাবার ফলে তাদের কিন্তু কূটনৈতিক বলেন, অর্থনৈতিক বলেন বা আদার্স নানানভাবে তাদের কিন্তু স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। সেই স্বার্থ পুনরুদ্ধারের জন্য তারা কিন্তু চাইছেন এই অঞ্চলের, এই বাংলাদেশের রাজনীতির যে দলগুলো আছে, এই দলগুলোর মধ্যে এক ধরনের দ্বন্দ্ব দূরত্ব বেড়ে গেলে কি হবে, এখানকার রাজনীতির মধ্যে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হবে। সেই অস্থিরতার সুযোগে অস্থিরতা সৃষ্টি হলে তার মানে ইউনূস সরকার ব্যর্থ হয়েছে, এটি তাদের জন্য প্রমাণ করা খুব সহজ হবে যে শেখ হাসিনা পালিয়ে গেছে, তাতে কি হয়েছে, ইউনূস সরকারও তো বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে পারেনি। এর বাইরে কিন্তু প্রশাসনের মধ্যে সেই আওয়ামী হ্যাজিমনি রয়ে গেছে। এটি তো ওভার দ্য নাইট আসলে ফেড আউট করা সম্ভব না, বা আউট করাও সম্ভব না। এটি পর্যায়ক্রমে হয়তো এই ইউনূস সরকার আছে, এর পরবর্তী সরকার এটি নিয়ন্ত্রণে নেবেন। তো এই জায়গাগুলোতে হচ্ছে কি ক্ষমতার যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা, সেই প্রতিদ্বন্দ্বিতাকে চরিতার্থ করবার জন্য আমাদের এই জায়গার রাজনৈতিক দলগুলো যারা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি করছে, তারা হচ্ছে বিএনপির বিরুদ্ধে কিছু রটলে সেটি আরও বেশি বুস্ট আপ করবার চেষ্টা করে, আবার জামাতের বিরুদ্ধে যদি কিছু ঘটে সেটি বিএনপির লোকজন বেশি বুস্ট আপ করার চেষ্টা করে, এবং অপরাপর যে রাজনীতি এনসিপি আছে তাদের বিরুদ্ধেও কিন্তু এক ধরনের
অপপ্রচার যদি কোনোভাবে কোনো কিছু কোনো ইস্যুকে সামনে আনা যায় বা নিয়ে আসে, সেটি কিন্তু বুস্ট আপ করছে। সম্মিলিতভাবে এই তিন পক্ষের যত দুর্বলতাগুলো কিন্তু সেই পালিয়ে যাওয়া ফ্যাসিবাদীরা কিন্তু বুস্ট আপ করার চেষ্টা করছে। সেটি কিন্তু দেশি বিদেশি গণমাধ্যমকে তারা ঢাল হিসেবে ব্যবহার করছে। আর আমাদের অভ্যন্তরীণ যে গণমাধ্যমগুলো আছে তারা কিন্তু আসলে স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা তাদের আছে, কিন্তু তারা স্বাধীনতা এতটা চায় না, তারা পকেট ধরে থাকতে চায়। যেমন কেউ বিএনপি হতে চায়, কেউ জামাত হতে চায়, কেউ এনসিপি হতে চায়, কেউ বাম হতে চায়, কেউ ডান হতে চায়, এরকম দ্বিধাবিভক্ত। সুতরাং এরা কি এই আমাদের গণমাধ্যমগুলো কিন্তু এখনো জনগণের কথা বলছে না, তারা এখনো কোনো না কোনো পক্ষের কথা বলতে চায়। এই জায়গাটায় এই মুহূর্তে হচ্ছে কি, বিএনপি গত 17 বছর যেহেতু ক্ষমতার বাইরে, তাদের হাতে ওইভাবে কোনো শক্তিশালী মিডিয়া না থাকবার কারণে তারা কিন্তু মিডিয়া থেকে একটু দূরে ছিল। এবং আপনি জানেন যে সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেসব গণমাধ্যম মিনিমাম সমালোচনা করত, তারা এক ধরনের কিন্তু আর্থিকভাবে দারুণভাবে ক্ষতিগ্রস্ত ছিল। এই ক্ষতিগ্রস্ত মিডিয়াগুলো যেখানে আর্থিক একটু ব্যাকআপ পাচ্ছে বা নানান ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, তারা কিন্তু ওইমুখী হচ্ছে। সেই জায়গায় বিএনপির হাতে ওই ধরনের কোনো শক্তিশালী মিডিয়া এই মুহূর্তে নেই। বিএনপির একটি গণমাধ্যম দৈনিক দিনকাল, যেটি আসলে আমি জানি না ছাপা হয় কিনা রেগুলার, মাঝে মাঝে দেখি তাদের অনলাইন আছে, কিন্তু কি পরিমাণ ছাপা হয় বা কি পরিমাণ জনগণের মাঝে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে আমি সেটি জানি না। তো সেই জায়গায় গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আশঙ্কাটি প্রকাশ করেছেন যে বিএনপি মিডিয়া ট্রায়ালের মুখে, সেটি খুবই স্বাভাবিক, খুবই অমূলক। কারণ আমাদের এই জায়গার গণমাধ্যম এখনো তো জনগণের হয়নি, এখনো জনগণের কথা পুরোপুরি বলছে না। আমরা বলছি যে বাক স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু স্বাধীনতা আমরা চর্চা করছি না, এখন করছি না। জি, ধন্যবাদ সাইদ খান। আপনি ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের শাখার সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু, আমি আপনার কাছে আসতে চাই। আমি আসলে বিএনপিকে ছাত্রদলের সাথে একেবারে মিলিয়ে ফেলতে পারছি না, আবার খুব যে আলাদা করে দেখছি তাও কিন্তু পারছি না। একইভাবে ছাত্র শিবিরের ব্যাপারে, জামাত ইসলামের ব্যাপারেও আমি একই রকমের কথা বলতে চাই। যদিও আপনারা ছাত্র সংগঠন, তবে আমি জানি বা প্রচলিত ধারণা ঠিক এরকম যে ছাত্রদল বিএনপির, ছাত্র শিবির জামাত ইসলামের। সেক্ষেত্রে আপনাদের এই ব্যাপারে আপনাদের কোনো বিরোধী, মানে আমার বক্তব্যের কোনো বিরোধিতা আছে কিনা? নেই। আপনার কি কোনো? অবশ্যই আছে। আপনার বিরোধিতা আছে? কি সেই বিরোধিতা? আমরা এই আলোচনাটুকু শেষ করি, তারপরে মব ভায়োলেন্স এবং মিডিয়া। ধন্যবাদ জানাই আজকে সিরাজ ভাইকে এবং আমাদের সাইদ ভাই সহ বিন্দু ভাই সহ সবাইকে ধন্যবাদ জানাই। এশিয়া টিভির দর্শক শ্রোতাকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে বর্তমান বা বিগত দিন বাংলাদেশের যে রাজনীতির প্রেক্ষাপট যদি আমরা লক্ষ্য করি, তো আমরা এটাই দেখি যে ইতিহাস, যে সব ছাত্র সংগঠন একটা মাদার সংগঠন আছে, সেই মাদার সংগঠন যে কর্মসূচি দেয় সেটাই বাস্তবায়িত করে। এরকম ধরনের একটা প্রচলন আছে বলেই আপনি এদের কাছে এরকম আশঙ্কা করেন বা এদের কাছে অনেকটা ডিরেক্টলি ধারণাটাই বললাম আর কি। কিন্তু ছাত্র শিবির আসলে একটু ভিন্ন প্রেক্ষাপট, একটা ভিন্ন চিন্তা, ভিন্ন আদর্শ নিয়ে আসলে বেড়ে ওঠা একটা সংগঠন। এই সংগঠন আসলে এরকম জামাত ইসলামের কোনো কর্মসূচি বা তাদের কোনো কথা ডিরেক্টলি অর্ডার, এরকম ধরনের অর্ডার সাপ্লাই ছাত্র শিবির করে না। ছাত্র শিবির আপনি দেখবেন না কোনো কর্মসূচি জামাত ইসলামের সেটা ক্যাম্পাসে ছাত্র শিবির বাস্তবায়ন করছে, এরকম কোনো স্লোগান আপনি দেখবেন না। ছাত্র শিবির দেখবেন না জামাতের কোনো নেতার নামে বা কারোর নামে এরকম সরাসরি স্লোগান কোনো ক্যাম্পাসে ছাত্র শিবির দিচ্ছে বা তাদের চিন্তা চেতনা এই জায়গায় দিচ্ছে। ইভেন তো আপনি লাস্ট যদি সিলেটের একটা ঘটনা দেখেন, যে জামাত ইসলামী সেখানে ওখানকার মহানগর আমির সাহেব যিনি ছিলেন, তিনি ছাত্র শিবিরের সাথে না জানিয়ে ছাত্র শিবিরকে একটা বিষয় এলিগেশন করছে, একটা মানে প্রেস ব্রিফিং দিয়েছিল, সেটার বিরুদ্ধে কিন্তু ছাত্র শিবির সাথে সাথে প্রতিবাদ জানিয়েছে। এটাই দেখাচ্ছে, প্রুভ করে যে ছাত্র শিবির তার নিজস্বতা আছে। এখানে জামাত ইসলামও যদি ছাত্র শিবিরকে নিয়ে কিছু বলে, তো ছাত্র শিবির দেখাচ্ছে তার নিজস্ব সক্রিয়তা। এমনি মাঠের কর্মসূচিতে জামাত ইসলামী যে কর্মসূচি দেয়, তাতে তা বাস্তবায়নের ক্ষেত্রে তো ছাত্র শিবিরের একটা পার্টিসিপেশন, অংশগ্রহণ থাকে, তাই নয় কি? এটা এক্ষেত্রে হচ্ছে জাতীয় কোনো ইস্যু হলে, এটা জাতীয় কোনো ইস্যুতে শুধু জামাত ইসলাম না, এটা যদি বিএনপি দেয়, এটা যদি বৈষম্য বিরোধী আন্দোলন দেয়, এটা যদি অন্য যে কোনো ছাত্র সংগঠন হোক, রাজনৈতিক দল হোক, যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম হোক, যেই হোক, যেটা যদি জাতীয় ইস্যু হয়, যেটার জন্য জাতিক মানে সমস্যায় পড়ে যাচ্ছে, এইরকম যদি কোনো ইস্যু হয়, সেক্ষেত্রে দেখাচ্ছে ছাত্র শিবির। সেক্ষেত্রে বিএনপি যদি কোনো কর্মসূচি দেয়, বিএনপির
দেয়া কর্মসূচি কি ছাত্র শিবির বাস্তবায়ন করতে যায়? একদম জোটে যখন নেই, জামাত ইসলাম গেল না, জামাত ইসলামের পক্ষ থেকে বলা হলো না, এরকম আমি খুব খোলামেলায় বলতে চাই যে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হলো না যে ছাত্র শিবির জামাত ইসলাম মিলে বিএনপির এই কর্মসূচি বা জোটের এই কর্মসূচি বাস্তবায়ন করাবে। শুধুমাত্র বিএনপি একটা কর্মসূচি দিল বা ছাত্রদল কর্মসূচি দিল, সেই কর্মসূচি বাস্তবায়ন করতে ছাত্র শিবির যায় বা যাবে? আপনি যদি লাস্ট রিসেন্ট একটা ঘটনা যদি দেখেন তাহলে এটা জিনিস বুঝতে পারবেন যে ধর্ষণ বিরোধী বেশ সরগম বাংলাদেশে বর্তমান সময়ে যাচ্ছে আর কি। এখানে ছাত্রদল, বিএনপি বা অন্যান্য যারা বিভিন্ন বিষয়ে কথা বলছে, ছাত্র শিবির কিন্তু এখানে ছিল। ছাত্র শিবির তার নিজস্ব প্ল্যাটফর্ম থেকে যদি জাতীয় কোনো ইস্যু হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের পক্ষে দাঁড়িয়ে যায়, তার নিজস্ব প্ল্যাটফর্ম থেকে। এখানে দেখা যাচ্ছে ছাত্র শিবির ইভেন তো আপনি দেখেন আমরা এটাও দেখা যাচ্ছে আমাদের কেন্দ্রীয় সভাপতি কিন্তু দেখা যাচ্ছে ছাত্র দলের একটা মিটিং এ রাজশাহী বিশ্ববিদ্যালয় রিসেন্ট একটা ঘটনা সেখানে গিয়েছে। তো এখানে আমাদের হচ্ছে মূল উদ্দেশ্যটা হচ্ছে যদি কোনো এমন কোনো কর্মসূচি, এমন কোনো বিষয় জাতি ক্রান্তি লগ্নে পড়ে যাচ্ছে সেই বিষয়ে ছাত্র শিবির তার আদর্শের জায়গা থেকে, তার দায়িত্বশীলতার জায়গা থেকে, এতগুলো ছাত্র সংঘ ছাত্রদের প্রতিনিধিত্বের জায়গা থেকে ছাত্র শিবির। জি, আপনাকে ধন্যবাদ। আমরা এ নিয়ে আরো কথা বলবো। বিন্দু, আপনার কাছে আমরা একটা প্রশ্ন রেখে বিরতিতে যাব। প্রশ্নটি হচ্ছে যে আমিরুল ইসলাম বলছিলেন যে তিনি যে বক্তব্য দিয়েছেন তাতে কিন্তু দারুণভাবে ঐক্যের একটা চিন্তাধারা, ঐক্য, সহমর্মিতা এগুলো পরিষ্কার এটা মনে হয়, অন্তত তার কথাই সেটা প্রকাশ পেয়েছে। দেখছেন টেবিল টক, আলোচনা করছিলাম মব ভায়োলেন্স, মিডিয়া ট্রায়াল এবং আমাদের রাজনীতি। এ বিষয়ে কথা বলছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম তালুকদার। বিন্দু, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে শিবিরের ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম যেমনটি বলছিলেন তার কথাই পরিষ্কার হয়েছে যে ছাত্রদল, বিএনপি এবং ছাত্র শিবির, জামাত, এই যে একটা সম্মিলিত বা বৃহৎ পরিসরের রাজনীতি, এখানে দারুণ একটা ঐক্য বিরাজমান। এবং এমনকি তিনি দাবি করছেন যে ছাত্রদল কোনো কর্মসূচি দিলে সেটার সাথে কখনো কখনো তারা একেবারে মাঠে একাত্মতা পোষণ করেছেন, তাতে অংশ নিচ্ছেন। কিন্তু আমরা সম্প্রতি দেখেছি যে যেমন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকেই মূলত একটা পক্ষ বানিয়ে বা একটা পক্ষ করে বাকিরা একসাথে ছিল এবং সেখানে ছাত্র শিবিরের পক্ষ থেকে একটা শক্ত অবস্থান ছিল। তো এই সামগ্রিক অবস্থায় ঐক্যটাকে জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিএনপির সাথে জামায়াত এবং ছাত্র শিবিরের এই ঐক্যটাকে আপনি কিভাবে দেখছেন? মাঠের বাস্তবতা কি? প্রথমে আমি এশিয়ান টেলিভিশনের টেবিল টকের দর্শকদেরকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই এশিয়ান টিভিকে। প্রথমত বিষয়টি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি সহযোগী সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় রাজপথে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে এবং সাধারণ শিক্ষার্থীদের এক প্রকার সেবক হিসাবে সবসময় কাজ করে থাকেন। আপনার প্রশ্নটি যদি আমি এইভাবে একটি করে উত্তর দিই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার জন্য যেই ধরনের কর্মসূচিগুলো বাস্তবায়ন করা দরকার সেগুলো করে থাকে। আমি একটু সময় নিব। ইতিপূর্বে আপনারা দেখবেন 2011 সালে যখন ভ্যাট বিরোধী আন্দোলনটা শুরু হয় সাধারণ শিক্ষার্থীদের, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা আমি নিজে সামনে থেকে আমরা সে আন্দোলনটি করেছি সাধারণ শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলিয়ে। 2014-15 ভ্যাট বিরোধী আন্দোলন সেম আমরা করেছি। 18 সালে নিরাপদ সড়ক চাই আন্দোলন আমরা করেছি। 2024 যে জুলাই আগস্টের গণ আন্দোলন আমরা করেছি। তার মানে কি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিএনপির একটি সহযোগী সংগঠন হওয়ার পরেও সবসময় সাধারণ শিক্ষার্থীদের বা সাধারণ ছাত্রছাত্রীদের পাশে থেকে কাজ করে, তাদের স্বার্থে কাজ করে যায় এবং দেশের স্বার্থে কাজ করে যায়। আপনারা নিশ্চয়ই দেখেছেন 2024 যে ডামি আমি নির্বাচনের আগে একটি ছাত্র ঐক্য পরিষদ করা হয়েছিল, সেটা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে করা হয়েছিল। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় অপর যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদেরকে একসাথে নিয়ে পথ চলতে চায়, কাজ করতে চায়। আমরা কিন্তু একটি জনকল্যাণমূলক অথবা মেধাবীদের বের করার জন্য আমরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হিফজুল কোরআন এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা 2025 আমরা করেছি।
তারই একটি অংশ ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেই প্রোগ্রামে আমরা রাজশাহীতে ছাত্র শিবিরের সভাপতিকে আমরা দাওয়াত দিয়েছি। এটা কিন্তু ঐক্যের জন্য। এই যে মাঝে মাঝে আমরা অনৈক্য দেখছি, বা আপনি পত্রপত্রিকা খুললে কিন্তু দেখবেন যে ছাত্রদলের সাথে ছাত্র শিবিরের বিরোধিতার খবর আছে, কখনো কখনো কোথাও কোথাও হয়তো কিছু কিছু সংঘর্ষের ঘটনাও ঘটছে। জামাত বিএনপির বাক যুদ্ধ তো মোটামুটি একদম ওপেন সিক্রেট এখন অনেকটা। তো এই অবস্থাটা তৈরি হচ্ছে কোথা থেকে এত ঐক্যের পরেও? আমি ব্যক্তিগতভাবে জানি যে জামাত এবং বিএনপির পলিটিক্যাল যে অ্যালাইনমেন্ট, এটা একটা ঐক্য সবসময় কম বেশি ছিল, তারপরেও এবং এই যে দীর্ঘ সময় আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে একইভাবে ভিকটিম অবস্থায় রাজপথে কাজ করেছেন, আন্দোলন করেছেন, কিন্তু তার পতনের পর এখন আপনাদের ভিতরে অনৈক্যটা তৈরি হচ্ছে কোথা থেকে? আসলে বিষয়টা অনৈক্য কিনা জানি না, শুধু আমি এটুকু বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যখন এই লেডি ফেরাউন খ্যাত শেখ হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে রাজপথে বুক চিতিয়ে লড়াই করেছে, তখন অনেক সংগঠন, ছাত্র সংগঠন রয়েছে যাদেরকে খুঁজে পাওয়া যায়নি, অথবা যারা ছাত্রলীগের ভিতরে ঢুকেছিল। ধরেন আমরা যখন আন্দোলন করেছি, আমাদেরকে এইভাবে কিন্তু রাজপথে কুপিয়ে ফেলে রাখা হয়েছে, আমাদেরকে কিন্তু এইভাবে মার্ডার করা হয়েছে, আমাদেরকে কিন্তু এইভাবে রাস্তার পথযাত্রীরা বলেছে যে মরা মানুষকে কত মারবেন। কিন্তু আপনি দেখবেন অন্যান্য কিছু ছাত্র সংগঠন রয়েছে যাদেরকে ছাত্রলীগের পদও দেখা গিয়েছে। তো যে ছাত্র সংগঠন বলতে আপনি কাদেরকে মিন? অবশ্যই ছাত্র শিবিরকে মিন করছি। ছাত্র শিবিরের অনেক নেতা আপনারা ইতিমধ্যে জেনেছেন, রিপিট করার কিছু নেই। ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি উনি এবং সেক্রেটারি, ওনারা ছিলেন ছাত্রলীগের পদধারী। ছাত্রলীগের পদধারী থেকে সেফ জোনে থেকে লেডি ফেরাউনের বিরুদ্ধে তো তারা আমাদের মতো করে এত আন্দোলন সংগ্রাম করেনি। যখন আমরা আন্দোলন সংগ্রাম করে, কিন্তু আমি যতদূর জানি, আমির ইসলাম আরো আপনি ভালো বলতে পারবেন, যে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে, আপনি যাকে লেডি ফেরাউন বলছেন, তার বিরুদ্ধে বা তার সরকারের বিরুদ্ধে তারা তো সংগঠন করেছে, আন্দোলন সংগ্রাম করেছে, এবং এই রকম বক্তব্যও আছে আমি যতদূর জানি যে এটা তাদের একটা ভালো কৌশল ছিল। আপনি কি এটাকে কৌশল মনে করেন না? আমি এটাকে কখনোই কৌশল মনে করি না। আচ্ছা, এই বলতে আমি 30 সেকেন্ডে বলবো কেন কৌশল মনে করব না। কারণ আমরা যদি ধর্মের কথাও বলি, যে ধর্ম দিয়ে আসলে জামাত ইসলাম বা ছাত্র শিবির রাজনীতিটা করে থাকে, ধর্ম নিয়ে কখনো রাজনীতি করা উচিত নয়। এই ধর্ম কিন্তু বলা আছে যে আপনি গোপনে অথবা পিছন থেকে কোনো কিছু করতে পারবেন না। আচ্ছা, তো গোপনে কেন আপনাকে সংগঠন করতে হবে? কেন আপনাকে আরেকজনের লেবাস নিয়ে সংগঠন করতে হবে? যদি আপনি আরেকজনের লেবাস নিয়ে সংগঠন করেন, তাহলে সেই সংগঠনের যত অপবাদ আছে, কুকর্ম আছে, অপকর্ম আছে, তার দায়ভার আপনাকে নিতে হবে। আপনি কৌশলের অংশ হিসেবে যদি বলেন, তাহলে অবশ্যই আপনাকেও শাস্তির আওতায় আনা উচিত সে অপকর্মের জন্য। এই বিষয়ে আমরা আমিরুল ইসলামের কাছ থেকে একটু জানতে চাইবো, এই বিষয়টা কি আসলে আপনারা কৌশলটাকে কৌশল হিসেবেই দেখেছেন, নাকি কৌশলের কারণে তাদের যে সমস্ত অপকর্ম বা অনেক কিছুর সাথে যুক্ত হতে হয়েছে তার দায়ভার আপনারা নেবেন কিনা? আমরা আলোচনা করছিলাম মব ভায়োলেন্স, মিডিয়া ট্রায়াল এবং আমাদের রাজনীতি নিয়ে আলোচনা করছি। এবার ছাত্র শিবিরের ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক আমির ইসলাম আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাই। বিন্দু বলছিলেন আওয়ামী লীগ বা ছাত্রলীগের যে ভেতরে থেকে ছাত্র শিবিরের এই যে কর্মকাণ্ড, তার দায়ভার ছাত্র শিবিরকে নিতে হবে, ওটা কৌশল হতে পারে না বলে। আসলে আমরা বিগত সময় শেখ হাসিনার সময় যে বিষয়টা আমরা লক্ষ্য করি, যে শেখ হাসিনা আসলে সবসময় একটা ট্যাগিং এর যে জায়গাটা, এটা বেশ ভালো প্র্যাকটিসিং করছিল। যে কাউকে ক্যাম্পাসে একটা ট্যাগ দিয়ে দেখেছে তার গায়ে হাত দেওয়া, তাকে নির্যাতন করা, তাকে হত্যা করা। আমরা আবরারের মতো একজন মেধাবী স্টুডেন্ট বুয়েটে মতো একটা জায়গায় তাকে হত্যা করার মতো একটা ঘটনা জাস্ট ট্যাগিং এর মাধ্যমে আমরা দেখছি, শিবির ট্যাগ দিয়ে। তো হ্যাঁ, তো ভাই আসলে শুরুতে এমন একটা বিষয় বললো আর কি, যেন মনে হলো যে আসলে বিগত সময় আসলে ছাত্র শিবির কোনো নির্যাতনের শিকার হয় নাই, কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয় নাই, ক্যাম্পাসে তারা দিদারসে ঘুরে বেড়িয়েছে, দিদারসে তাদের ক্যাম্পাসে কর্মসূচি পালন করছে, এইরকম একটা টোন ঘুরে বেরিয়েছে। কিন্তু ছাত্রলীগ এইরকম একটা টোন কিন্তু আসলে এদেশের মিডিয়া, এদেশের জনগণ, ইভেন তো সাইদ ভাই বলতে পারবে যে আসলে ছাত্র শিবির যে কতভাবে নির্যাতনের শিকার হয়েছে শেখ হাসিনার আমলে।
এটা আসলে আমি আর বিস্তারিত বর্ণনা করব না। আপনারা নির্যাতনের শিকার হয়েছেন এটা সবাই বলবে। এক মিনিট, আমি এই ভাইয়ের প্রশ্নের অ্যানসারই আসছে। জি জি। তারপর আমরা 5 তারিখের পরে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে ছাত্র দলের সাথে আমরা বেশ অনেক সময় দেখা যাচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে অনেক সময় আমরা একসাথে কাজ করেছি। তো 5 তারিখের পরে আসলে তারা আমাদের একটা প্রতিপক্ষ হিসেবে তারা গ্রহণ করছে। তারা আমাদেরকে আসলে বন্ধু হিসেবে আর গ্রহণ কেন জানি করতে পারছে না। তারা 1 নং প্রতিপক্ষ হিসেবে আমাদেরকে তারা গ্রহণ করে, যার ফলেতে তারা বারবার আমাদের বিরুদ্ধে তেমন কোনো এলিগেশন বা তেমন কোনো অভিযোগ তারা দিতে পারছে না। একটাই অভিযোগ, সেই শুরু থেকেই আমরা শুনছি, আমাদের রাকিব ভাই, নাসির ভাই সব টকশোতে সব বিষয়ে একটাই আলোচনা যে ঢাবি ক্যাম্পাস সভাপতি হচ্ছে ছাত্রলীগের সাথে যুক্ত ছিল। এটা তো দেখাচ্ছে ছাত্র শিবিরের সভাপতি, সেক্রেটারি নানানভাবে দেখাচ্ছে করছে। তাদের একটা বিষয় জানা উচিত যে হচ্ছে ছাত্র শিবিরের সভাপতি হতে গেলে এরকম হঠাৎ করে একজন দেখাচ্ছে সিগনেচার দিয়ে গেল আর সে সভাপতি হয়ে গেল, এই সিস্টেমটা ছাত্র শিবির মধ্যে নাই। ছাত্র শিবির সভাপতি হতে গেলে তার কিছু ধাপ, কিছু অতিক্রম করে দেন দেখাচ্ছে এই জায়গায় আসতে হয়। তো সেই জায়গা থেকে সে যখন ডিবেট করতো তখন দেখা যাচ্ছে একটা প্রোগ্রামে ছাত্র লীগের সাথে ছাত্রলীগের কিছু নেতা আসছে, সেখানে কিছু ছবি দেখছে, এই কারণে সে তারা এখনো অবধি সেই ট্যাগিংটা দিয়ে চালাই যাচ্ছে। তো আজ অবধি প্রায় 7 মাস অতিবাহিত হয়ে গেল, এই একটা ট্যাগ ছাড়া, মানে এই ট্যাগিং ছাড়া, এই ট্যাগিং এর জায়গা থেকে আসলে ছাত্রদল এখনো বাইরে হয়ে আসতে পারলো না। তো এটা আসলে আমাদের খুব বেশি কষ্টের। কিন্তু ছাত্র দলের একটা জিনিস ভাই আসলে জানে কিনা আমি জানি না, রিসেন্ট গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে একটা কমিটি দিয়েছে ছাত্র দল, সেখানে ছাত্র লীগের 15 জন, একটা নিউজ হয়েছে, 15 জন নেতা কর্মী দেখাচ্ছে ওই কমিটির ভিতরে ইনক্লুডেড। এটার মিনিংটা কি? এটার মিনিং তারা কি দেখাচ্ছে এটা মিনিং ব্যাখ্যা দেবেন বিন্দু বলেন। আমরা ছাত্র শিবিরকে প্রতিপক্ষ কখনোই ভাবি না। প্রতিপক্ষ যদি আপনি ভাবতে যান তাহলে সমানের সমান হতে হবে। আমরা ছাত্র শিবিরকে ভাবি ভ্রাতৃত্ব প্রীতম। এর জন্য কিন্তু আমাদের অনুষ্ঠানে, হ্যাঁ এর জন্য কিন্তু আমাদের একটা অনুষ্ঠানে আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি। ইতিপূর্বে আপনি দেখবেন এই 7 মাসে কোনো ছাত্র শিবিরের প্রোগ্রামে, আমার মনে হয় না, আমার জানা মতে, আমার ভুল হলে হতে পারে, ছাত্র শিবির এই ধরনের কোনো প্রোগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে ইনভাইট করেছে। একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে বললো যে ছবি দিয়ে ট্যাগিং। ছবি থাকলে আমরা সেটা মেনে নিতাম, এটা কিন্তু ছবি না, সরাসরি ডাবির ছাত্র শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি ছাত্রলীগের পদে ছিল। সুতরাং আপনি যদি পদে থেকে, হলে থেকে সুযোগ সুবিধা নিতে পারেন, সুযোগ সুবিধা নিয়ে রাজনীতি করতে পারেন, তাহলে অবশ্যই অপকর্মের দায়ভার আপনাকে নিতে হবে। আমরা তো কোনো সুযোগ সুবিধা নিয়ে আমরা তো রাজনীতি করি নাই, আমরা তো হলে থাকি নাই, আমরা তো ক্যাম্পাসে গিয়ে মাইর খেয়েছি, আমরা তো পুলিশের টিয়ার শেল গুলি সামনে দাঁড়িয়েছি, বুক চিতিয়ে বলেছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল করি। সাংবাদিক শাহিদ খান, আমি আপনার কাছে একটু জানতে চাই, এই যে ছাত্র শিবির, ছাত্র দল এবং জামাত ইসলামী, বিএনপি এর ভেতরে রাজনৈতিক বিরোধ এই মুহূর্তে আসলে বেশ শক্ত, জোরালো বিরোধ আছে। এই বিরোধের জায়গায় কেন চলে গেল 5 আগস্টের পর থেকে এই বিরোধ কেন হলো, এবং এটা কি কাম্য ছিল? ধন্যবাদ। এটি আসলে বিরোধ না, আমাদের দৃষ্টিতে আপাতত বিরোধ মনে হলো, এটি বিরোধ না, এটি এক ধরনের প্রতিযোগিতা। এক ধরনের প্রতিযোগিতা, কে কার চেয়ে প্রভাবশালী, প্রভাব বিস্তারের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা, এটি বিরোধ না মোটেই। এইখানে একটু ব্যাখ্যা করার অবশ্যই দরকার আছে। সেটি হচ্ছে যে 5 আগস্ট পূর্ববর্তী সময়ের প্রেক্ষাপট এক ধরনের এবং 5 আগস্ট পরবর্তী সময়ের আলোচনা আর এক ধরনের হবে। 5 আগস্টের পূর্ববর্তী সময় কিন্তু এই গোটা জাতীয় ঐক্যবদ্ধ, আজকে শিবিরের আমার যে এই ছোট ভাই আছে, আমার এই বিন্দু আছে ছোট ভাই, এরা কিন্তু ঐক্যবদ্ধ থেকেছে একটি ইস্যুতে, সেটি হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। এটি কিন্তু কমন এজেন্ডা ছিল, কমন ইন্টারেস্ট ছিল, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে দুইজনের কিন্তু লক্ষ্য একই ছিল, যে ফ্যাসিবাদকে হটিয়ে দেশে ডেমোক্রেসি ফেরাবে। এটি ছিল 5 আগস্টের আগের ইন্টারেস্ট, যেই কারণে তাদের মধ্যে আপনি যেটি বললেন যে ঐক্য এবং কাঁধে কাঁধ মিলিয়ে তারা আন্দোলন করেছে। এবং আমি আমার ডান দিকে যে ছাত্র শিবিরের ছোট ভাই বসা আছে, তারও এখানে ত্যাগ আছে, তাদেরও ত্যাগ আছে। এখন যে বিষয়টি রেজ করেছে যে তারা প্রকাশ্যে করেনি, গোপনে করেছে, কৌশলে করেছে, তারা প্রকাশ্যে কোপ খেয়েছে। অবশ্য রাজনীতি সবসময় প্রকাশ্যের জিনিস, যদিও সেটি আলোচনা করতে গেলে দীর্ঘ আলোচনার বিষয়। যে রাজনীতি প্রকাশ্যে করা যায় না সেটি তো নিষিদ্ধ রাজনীতির মতো কিছু একটা, যদিও জামাত নিষিদ্ধই ছিল এক প্রকার হাসিনা রেজিমের সময়, তাদের সেই ধরনের সুযোগ অতটা ছিল না প্রকাশ্যে আসবার, কারণ জীবন তো সবার আগে।
এখন 5 তারিখের পরের যেই কারণে আপনার আমার এবং সাধারণ জনগণের কাছে মানুষের কাছে মনে হচ্ছে যে এক ধরনের বিরোধ, এটি বিরোধ না, এটি হচ্ছে প্রতিযোগিতা। আপনি জানেন যে এই প্রফেসর ইউনূস সরকার একটা নির্দিষ্ট টেনিউরের পরে কিন্তু একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় শাসন ক্ষমতা যে কোনো রাজনৈতিক দলের হাতে হস্তান্তর করবেন এবং সেটি একটি নির্বাচনের মাধ্যমে। এবং আমরা এখনো পর্যন্ত ইউনূস সরকারের যে অ্যাক্টিভিটি দেখছি তাতে এই নির্বাচনটি হবে 91 সালের যে নির্বাচন সেই নির্বাচনের চেয়েও স্বচ্ছ হবে বলে আমরা বিশ্বাস করি এবং রাজনৈতিক দলগুলোও কিন্তু সেই লক্ষ্যে কাজ করছে এবং সেই নির্বাচনে জয়ের জন্য সাধারণ মানুষের কিন্তু মনে জায়গা করে নিতে হবে। এবং জামাত গত 17 বছর রাজনীতি করতে পারেনি, 17 বছরের মধ্যে মনে করেন 10 বছরই তারা রাজনীতি করতে পারেনি, একেবারেই কাউকে আওয়ামী লীগ সেজে থাকতে হয়েছে, কাউকে জাতীয় পার্টি সেজে থাকতে হয়েছে, কাউকে মনে করেন নানান রূপ ধারণ করতে হয়েছে, তারা রাজনীতি করতে পারেনি। যে কারণে তারা এই যে মানে পিছিয়ে পড়া যে সময়টুকু, যে আমরা একটু সংক্ষিপ্ত করতে চাই আপনার কাছ থেকে, আমরা শেষ করব, আমি আর 10 সেকেন্ডে শেষ করে দেব। তো জামাত এই যে গ্যাপ পূরণ করার রাজনীতিতে ব্যস্ত এবং বিএনপি তার কর্তৃত্ব ধরে রাখার জন্য বা প্রভাব ধরে রাখার কাজে ব্যস্ত। ধন্যবাদ সাইদ খান, চমৎকার বলেছেন। আপনাদের দুইজনের কাছে একদম এক বাক্যে একটা বিষয় নিয়ে শুনতে চাই, এরপরে আমরা অনুষ্ঠান শেষ করব। সেটা হচ্ছে মব ভায়োলেন্স আমাদের বাংলাদেশে এই মুহূর্তে খুবই মারাত্মক আকার ধারণ করেছে। এটা জাতীয় সমস্যা হিসেবে এই মুহূর্তে চিহ্নিত। কোথাও কিছু হলে হঠাৎ করেই একেবারে জনতা ফুসে উঠছে, পিটিয়ে গণপিটিয়ে মানুষ মেরে ফেলছে, তার আইন আদালত বিচার পুলিশ কোনো কিছুর তোয়াক্কা করছে না। এই সমস্যা থেকে বের হতে হলে আমরা কি করতে পারি? আপনি বলুন, একই প্রশ্ন আপনার কাছে। আমি জাস্ট 2 লাইনে বলবো। প্রথম লাইনটা বলবো হচ্ছে মিডিয়া ট্রায়াল নিয়ে, জাস্ট 1 লাইনে বলবো। এই টক শোতে বসেও কিন্তু বিএনপি মিডিয়া ট্রায়াল অলরেডি হয়ে গেছে। আমি জাস্ট 1 লাইনে বলবো। বিশিষ্ট সাংবাদিক শ্রদ্ধাভাজন ভাই সাইদ খান ভাই, উনি বলেছে বিএনপি মিডিয়া ট্রায়ালে না, মিডিয়া ট্রায়াল হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র। এখানে কিন্তু অলরেডি বিএনপি মিডিয়া ট্রায়ালে পড়ে গেছে। বাংলাদেশের গণতন্ত্র যতবার মুখ থুবড়ে পড়েছে ঠিক ততবারই বিএনপি এবং জিয়া পরিবার পাশে দাঁড়িয়েছে। সুতরাং বিএনপি মিডিয়া ট্রায়ালে তখনই পড়ে যখন বাংলাদেশের গণতন্ত্র মুখ থুবড়ে পড়ে। বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কাজ করতে গিয়ে বিএনপি আজকে মব ভায়োলেন্সের বিষয়ে যদি আমি বলি তাহলে অবশ্যই বলবো বাংলাদেশে বন্ধের জন্য একটি দ্রুত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দরকার। একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আপনি মব ভায়োলেন্স বন্ধের জন্য আপনার সাজেশন? আমি এক বাক্যেই কথা বলছি, তার আগে একটা কথা না বললেই নয় আর কি, সেইজন্য আমি কথা বলছি। ভাই বলছিল যে আমরা নাকি হচ্ছে ছাত্র দলকে দাওয়াত দেই নাই। তা আমার একটা কথা হচ্ছে, ভাই আসলে কেন্দ্রের কোনো খোঁজ খবর রাখে কিনা? আমাদের যে ইফতার মাহফিলে সেখানেও ছাত্র দলকে সভাপতিকে রাকিব ভাইকে ছাত্র শিবির সভাপতি ফোন দিয়েছে, আমি নিজে যে কার্ড আমি বলেছি কিন্তু একটা সাধারণ শিক্ষার্থীদের অনুষ্ঠান হতে পারে না। বিষয় হচ্ছে আমার স্পষ্ট বক্তব্য, যদি এখানে ইউনূস সরকার যদি আইনের শাসন যদি নিশ্চিত করে, সাথে সাথে তড়িৎ যদি এখানে সিদ্ধান্ত না হয়, বিচার কার্য যদি তড়িৎভাবে বাস্তবায়ন করা হয়, তাহলে দেখা যাচ্ছে দেশের মব থাকবে। সেক্ষেত্রে আপনাদের দুই সংগঠনের পক্ষ থেকে সরকার ব্যাপকভাবে সহযোগিতা পেতে পারে বলে আমরা বিশ্বাস করি। দর্শক, আমরা আলোচনা শেষ করছি এখানেই, আমাদের হাতে একদম সময় নেই। আপনারা আমাদের সঙ্গে ছিলেন, এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি আগামী অনুষ্ঠানেও আপনাদেরকে সঙ্গে পাবো। খোদা হাফেজ।